আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন সালাম। শুরুতেই সংবাদ শিরোনাম। টানা বৃষ্টি উজানের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর 2 উপজেলা, পাহাড় ধসে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ব্রাহ্মা গরু নিয়ে সাদেক অ্যাগ্রোর অভিনব প্রতারণা, সাভারের খামারে দুদকের অভিযান। ঘড়ি ছাড়াই সঠিক সময় বলে দিতে পারে নওগাঁর ইয়াসিন আলী, বিস্মিত এলাকাবাসী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা উজানের পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে গত রাত 11:30টা থেকে ফুলগাজী বাজারে পানি বাড়ায় ফেনী পরশুরাম আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফুলগাজী উপজেলার দৌলতপুর এলাকায় মহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া পরশুরাম উপজেলার দক্ষিণ শালধর এলাকার জহির চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন বাঁধের একটি অংশে ভাঙন দেখা দিয়েছে। দুর্যোগ মোকাবেলায় শুকনো খাবার সহ অন্যান্য প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বন্যা পরিস্থিতির কারণে ফুলগাজী ও পরশুরাম উপজেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। দর্শক, ফেনীর প্লাবিত ওই এলাকা থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি দিদারুল আলম। গত 3 দিনের টানা বর্ষণ এবং ভারতের ত্রিপুরার পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুরে 3টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর পাশাপাশি পরশুরামেও ফেনী মুহুরী নদীর একটি স্থানে ভাঙন দেখা দেয়। এতে করে প্রায় 4 গ্রাম প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটুকু খবর পেয়েছি সেখানে প্রায় 10,000 মানুষ পানিবন্দী রয়েছেন। এখানকার মানুষরা আসলে প্রতি বছর বর্ষা মৌসুমে যখন টানা বর্ষণ শুরু হয় তখনই কিন্তু আসলে এই মুহুরী নদীর পাড় ভেঙে যায় এবং পাড় ভেঙে যাওয়ার কারণেই কিন্তু এখানকার যারা এলাকাবাসী রয়েছেন তারা কিন্তু আসলে সবসময় দুর্ভোগের শিকার হচ্ছেন। তারা বলছেন যে তারা এই যে প্রতিবারে তারা যে বাঁধ ভাঙার শিকার হচ্ছে এবং তারা প্লাবনের শিকার হচ্ছে, যেখানে তারা বন্যার শিকার হন, সেখানে কিন্তু তারা চাচ্ছেন যে আসলে এখানে স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হোক যাতে তাদের এই দুঃখ লাঘব করা হয়। তবে একটি কথা বলে রাখি, যেহেতু এটি আসলে পাহাড়ি ঢলের যে প্লাবন, এই প্লাবন কিন্তু আসলে দীর্ঘস্থায়ী হয় না। যখন বৃষ্টি থেমে যায় তখন কিন্তু আসলে এখানকার নিম্নাঞ্চল থেকে আস্তে আস্তে করে পানি নামতে শুরু করে, এবং যে কারণে এখানকার স্থানীয়রা সবসময় কিন্তু আসলে দাবি করছেন যে এখানে স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক, এবং এই স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে তাদের যে এই যে প্রতিবারে যে বাঁধ ভাঙার যে সংখ্যা থাকে এবং বাঁধ ভেঙে যায় যাতে করে তাদের দুঃখ লাঘব হয়, এটি তারা বারবারই বলছেন। এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ। কয়েকদিনের টানা বর্ষণে খাগড়াছড়ির সাপমারা নামক এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ভোরে পাহাড় ধসের ঘটনা ঘটে। এই ঘটনায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসগুলো আটকে আছে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করেছেন তারা। দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই সড়কের বেশ কিছু স্থানে পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে বলেও জানান তিনি। এদিকে টানা বর্ষণে নদীর পানি বেড়ে খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। চেঙ্গি ও মাইনী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে অচল হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। পেনশন স্কিম নিয়ে একটি স্বার্থান্বেষী মহল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সরকারের মুখোমুখি দাঁড় করিয়েছে বলে জানান আন্দোলনকারীরা। পেনশন স্কিমের প্রজ্ঞাপন বাতিল সহ 3 দফা দাবি না মানলে আন্দোলন চলতে থাকবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বৈষম্যমূলক প্রত্যয় পেনশন স্কিম থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিতে দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক সকল কার্যক্রম রেখে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখা হবে। যারা এখানে ঘাপটি মেরে রয়েছে তাদেরকে আমাদের সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দিচ্ছে। অতীতে শিক্ষকদের আন্দোলন হলেও ক্লাস পরীক্ষা বা একাডেমিক কার্যক্রম থেকে কখনো কর্মবিরতি পালন করেননি শিক্ষকরা।
তবে পেনশন স্কিম বাতিলের দাবিতে এবার অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ করে দেয়ায় অচল অবস্থার সৃষ্টি হয়েছে। এতে সেশন জটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এদিকে কর্মসূচির প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পেনশন স্কিমকে দুরভিসন্ধিমূলক বলে মনে করে বক্তব্য দেন। আমরা ৬৫ বছর বয়সে অবসরে যাই, সরকারি কর্মকর্তারা যান ৫৯ বছরে। নমিনির কি ব্যবস্থা আছে তার কোনো ব্যাখ্যা নাই। বৈশাখী ভাতা, অন্যান্য অ্যালাউন্সেস, ফেস্টিভ্যাল যে অ্যালাউন্সেস আছে সব কেটে নেবেন? এত অধিকার আপনাদের অর্থ মন্ত্রণালয় কে দেয়? সব কাটবেন, কাটতে কাটতে কোথায় নিয়ে যাবেন? রাজধানীর মতো সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতেও চলছে শিক্ষকদের কর্মবিরতি। বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা সহ সকল কার্যক্রম। সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া পাওয়া না গেলে আন্দোলন চলবে বলে জানান বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ডক্টর নিজামুল হক ভূঁইয়া। সরকারের পক্ষ থেকে অদ্যাবধি আমাদের সাথে কোনো আলোচনা করা হয় নাই। আলোচনা করলে তো আমরা আলোচনা যাব, কথা বলবো, আমাদের দাবি আমরা উপস্থাপন করব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে কথা বললে, আমরা ওনাকে বোঝাতে পারলে আশা করছি যে আমাদের প্রধানমন্ত্রীর হাত দিয়েই আমাদের শিক্ষকদের মর্যাদা আমরা ফেরত পাবো। এই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পাঠদানে ক্ষতি হচ্ছে স্বীকার করে তিনি বলেন, পরবর্তীতে অতিরিক্ত ক্লাস নিয়ে তা পুষিয়ে দেয়া হবে। যে কায়েমি স্বার্থান্বেষী মহল কারা আমাদের কাছে এই জায়গায় নিয়েছে, তারাই এটার জন্য দায়ী। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়ে প্রকৃত সময় বলে দিতে পারেন নওগাঁর ৭৫ বছর বয়সী ইয়াসিন আলী। সকাল, সন্ধ্যা কিংবা রাতের যে কোনো সময় জানতে চাওয়া হলে তিনি নির্ভুলভাবে তা বলে দেন। হুবহু ঘড়ির কাঁটার সঙ্গে মিলে যায় তার বলা সময়। এলাকাবাসীর কাছে তিনি এখন পরিচিত ঘড়ি ইয়াসিন নামে। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে ঐশী গোস্বামী প্রবার রিপোর্ট। ইয়াসিন আলীর বাড়ি নওগাঁর রানীনগর উপজেলার রাতল গ্রামে। পাকিস্তান আমলে ঘড়ি ব্যবহার করতেন তিনি। পরে এক ঘটনায় প্রতিজ্ঞা করেন ঘড়ি ব্যবহার না করার। হাতের ঘড়ি ফেলে দিয়ে তা তৈরি করেন নিজের মনের দেয়ালে। তখন থেকে ঘড়ি না দেখে চোখ বন্ধ করে সময় আয়ত্ত করার চেষ্টা শুরু করেন ইয়াসিন আলী। এক পর্যায়ে ঘড়ি না দেখেই হাতের দিকে তাকিয়ে সময় বলে দেওয়া শুরু করেন। এভাবেই ২৫ বছরের বেশি সময় ধরে ঘড়ি না দেখে সময় বলে দেন তিনি। কত সেকেন্ড, কত মিনিট, কত সেকেন্ড ঘন্টা, কত সেকেন্ড মিনিট, কত মিনিটে হাঁটলাম, কত মিনিটে যাচ্ছি, এরকম ভাবে চলতে চলতে ইনশাল্লাহ আল্লাহ রহমত করেছে এখনো বর্তমান চলতেছে। এত দীর্ঘ ২৫ পার হয়ে যাবে। রাস্তাঘাটে প্রতিজন লোকজন দেখা হয়, রাস্তা পরে ভাড়া আমার জন্য দাঁড়ায় থাকে। ছেলে হোক, মেয়ে হোক, স্কুলের ছাত্রী হোক, ছাত্র হোক, মাস্টার হোক, সবাই এইভাবে অভিজ্ঞতা দেয়। কে বা কত বাজে, বর্তমান যুগে কোনো ধরনের প্রযুক্তি ছাড়া হুবহু সময় বলে দেয়া ইয়াসিন আলীর বিরল এমন প্রতিভা দেখে স্থানীয়রা রীতিমতো বিস্মিত। সে মূর্খ মানুষ, লেখাপড়া নাই, কিন্তু সময় সম্পর্কে একেবারে সঠিক ধারণা সে দেয় আর কি। যে কোনো মানুষ জিজ্ঞাসা করলে ঘড়ি হাতের দিকে তাকায় বলে দেয় টাইম এবং কারেক্ট হয়ে যায়। আমরা যখন স্কুলে যাওয়া আসার পথে দাদুর সঙ্গে দেখা হয়, তখন সময়টা জানার জন্য দাদুকে আমরা জিজ্ঞেস করি যে দাদু এখন কয়টা বাজে। সাইকেল চালিয়ে সবজির ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন ৭৫ বছর বয়সী ইয়াসিন আলী। ঘড়ি ছাড়া সময় বলতে পারায় তার নামে রয়েছে ইয়াসিনপুর গ্রামও। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান অংশ নেন। বৈঠকে ডক্টর হাসান মাহমুদ বাংলাদেশে আরও বেশি সৌদি বিনিয়োগের আহ্বান জানান। এছাড়া দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এবং অফশোর ব্যাংকিং ব্যবস্থায় সৌদি বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আসন্ন বাংলাদেশ সফরের বিষয়ে আলোচনা করেন দুই মন্ত্রী। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভাবনীয় উন্নয়নের প্রশংসা করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর জাবেদ পাটোয়ারি উপস্থিত ছিলেন। ছাগলকাণ্ডে আলোচিত সাদেক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দেয়া ও বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এখান থেকে আলোচিত নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরু সরবরাহ করা হয়েছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালায় সংস্থাটি। সাভার প্রতিনিধি শেখ বাশারের প্রতিবেদন জানাচ্ছেন জাহিদুল আলম।
ব্রাহ্মা জাতের গরু দেশে নিষিদ্ধ থাকলেও জাল কাগজপত্র তৈরি করে 2021 সালে আমেরিকা থেকে 18টি ব্রাহ্মা জাতের গরু দেশে আনে ছাগল কাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রো। সেই সময় কাস্টমস তা জব্দ করে পাঠায় সাভারের কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রে। পরে সুলভ মূল্যে মাংস বিক্রির শর্তে কর্মকর্তাদের ম্যানেজ করে 15টি গরু ফিরিয়ে নেয় সাদিক অ্যাগ্রো। তবে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইমরান মাংস বিক্রি না করেই গরুগুলো তার খামারে রেখে দেন। পরবর্তী সময়ে কুরবানির জন্য দাম হাঁকান কোটি টাকা। 3টা গরু মিলেই বিক্রি হয়েছিল 2 কোটি 60 লক্ষ টাকা। ব্রাহ্মা জাতের গরুর বিভিন্ন তথ্য অনুসন্ধান, টেন্ডার জালিয়াতি সহ নানা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সোমবার কেন্দ্রীয় গো প্রজনন খামারে অভিযান চালায় দুদকের 9 সদস্যের একটি দল। কিছু গরু পরে বিক্রয় করছে এই ব্রাহ্মা প্রজাতি। এগুলো গরু সে কোথা থেকে পাইছে এবং আসলে কিভাবে, এগুলো তথ্য সংগ্রহের জন্য আমরা এখানে আসছি। আমরা জানি যে এইগুলো গরুগুলো রমজান মাসে করে দেওয়ার কথা, মানে জবাই করে বিক্রি করে দেওয়ার কথা, কিন্তু এরপরে কিভাবে আসলো এটা আমরা তথ্য জানার জন্য আসছি এবং আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি এবং আমরা এগুলো যাচাই বাছাই করে পরবর্তী 2023 ও 24 সালে পরপর 2 বছর প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে প্রকাশ্যে ইমরান ব্রাহ্মা জাতের নিষিদ্ধ গরু উচ্চবংশীয় গরু হিসেবে প্রদর্শন করেন। এটা হচ্ছে ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বংশমর্যাদাপূর্ণ গরু। আন্তর্জাতিক সংবাদ। সুপ্রিম কোর্টের এক রায় নিয়ে আবারও বিতর্কে জড়িয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এই রায়কে যুক্তরাষ্ট্রের সংবিধান ও গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেছে ট্রাম্প। তিনি মার্কিন প্রেসিডেন্টের পদে থাকা অবস্থায় যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ নিয়েছে সেসব থেকে তাকে সোমবার দায়মুক্তি দেয় দেশটির সুপ্রিম কোর্ট। একে যুক্তরাষ্ট্রের সংবিধান ও গণতন্ত্রের জন্য বিশাল জয় বলে দাবি করেন ট্রাম্প। তবে জো বাইডেন অভিযোগ করেন ট্রাম্পের পক্ষে রায় দিয়ে আদালত আইনের শাসনকে ক্ষুণ্ণ করেছে, যা ভবিষ্যতে বিপজ্জনক নজির হয়ে থাকবে। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে ফেলার চেষ্টা করার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি যে মামলা চলছে তাও সুপ্রিম কোর্টের এই রায়ে প্রভাবিত হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া কর ফাঁকি, সম্পদের তথ্য গোপন ও 2015 সালের নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার ঘটনায় আদালতে আরও ট্রাম্পের বিরুদ্ধে 34টি মামলা চলছে। 11 জুলাই যার রায় ঘোষণার কথা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এলোমেলোভাবে ঘুরে বেড়ানো গন্ধগোকুল অবশেষে উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলের সামনে থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়। এ সময় গন্ধগোকুলটি অসুস্থ ছিল। বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর কামরুল হাসান প্রাথমিকভাবে ধারণা করছেন এটি র্যাবিস বা এ জাতীয় কোনো ভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল থেকে লোকচক্ষুর আড়ালে থাকা ও লাজুক স্বভাবে এই প্রাণীটিকে অস্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় ঘুরতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে প্রাণীটির এমন আচরণের জন্য ক্রমাগত বন্যপ্রাণীদের আবাসস্থল ধ্বংস করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডকেও দায়ী করেন অনেকে। পার্টিক্স খেলার খবর। টাই ব্রেকারে স্লোভানিয়াকে হারিয়ে ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। ফ্রাঙ্কফুর্ট অ্যারেনায় বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে রবার্তো মার্টিনেজের দল, কিন্তু স্লোভানিয়ার গোলরক্ষক ওবলাক বারবার হতাশ করেন পর্তুগিজদের। তাতে খেলা গড়ায় অতিরিক্ত সময়। সেখানে 115 মিনিটে পেনাল্টি পায় সাবেক ইউরো জয়ীরা, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর শট ফিরিয়ে স্লোভানিয়াকে পিছিয়ে যেতে দেননি গোলরক্ষক ওবলাক। তবে টাই ব্রেকারে ত্রাণকর্তার ভূমিকায় অবতীর্ণ হন পর্তুগাল গোলরক্ষক কস্তা। ইউরোর ইতিহাসে টানা 3 শট ফিরিয়ে দলকে নিয়ে যান কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়ামকে হারানো ফ্রান্স। যুক্তরাষ্ট্রকে হারিয়ে অপরাজিত থেকে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে উরুগুয়ে। মিসৌরির কানসাস সিটিতে প্রতিপক্ষের পোস্টে 12 শট নিয়েও প্রথমার্ধে কোনো গোল আদায় করে নিতে পারেনি কার্লোস কুইরোজের দল। তবে দ্বিতীয়ার্ধে 66 মিনিটে দেয়াল ভাগেন অলিভেরা। এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পেলেও তা থেকে গোল করতে পারেননি নুনেস পেলোস্ট্রিরা। তাই 1-0 ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে উরুগুয়ে। অন্যদিকে গ্রুপে প্রথম ম্যাচ জেতার পরও প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হল যুক্তরাষ্ট্র। আরেক ম্যাচে বলিভিয়াকে হারিয়ে শেষ 8 নিশ্চিত করেছে পানামা। আগামী বোর্ড মিটিংয়ে খেলোয়াড়দের পারফরমেন্সের মূল্যায়ন করবে বিসিবি।
এছাড়া কোচ হাতুড়ি সিংহের সাথে চুক্তি নবায়ন হবে কিনা তা নিয়েও হবে আলোচনা। বিসিবিতে কার্যনির্বাহী কমিটির সভার আলোচনার বিষয়বস্তুর কথা জানাতে গিয়ে মিরপুরে এসব কথা বলেন বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। এ সময় তিনি জানান, অধিনায়ক, সিনিয়র ক্রিকেটার সহ বিশ্বকাপে কোচের ডিসিপ্লিনারি বিষয় নিয়ে বোর্ড সভায় কথা বলবেন তারা। আগামীকাল আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের একটা সভা রয়েছে এবং এই সভায় মূলত আমাদের যে রুটিন ম্যাটার্সগুলো থাকে এগুলো আসবে এবং এর বাইরে বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে আসলে যে পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। টানা বৃষ্টি উজানের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত ফেনীর 2 উপজেলা, পাহাড় ধসে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। ব্রাহ্মা গরু নিয়ে সাদেক অ্যাগ্রোর অভিনব প্রতারণা, সাভারের খামারে দুদকের অভিযান। ঘড়ি ছাড়াই সঠিক সময় বলে দিতে পারে নওগাঁর ইয়াসির আলী, বিস্মিত এলাকাবাসী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।